যে এইভাবে আমাদেরকে হারাবার চেষ্টা করা হচ্ছে। বিজেপির হার এবং এই 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 প্রীতম এই এই ইস্যু ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে আগামী 2026-এ 215 পাবেন, খেলা হবে বলেছেন। খেলার প্ল্যানিংটা কি হবে সেটাও বলে দিয়েছেন। সেই প্ল্যানিংটা একবার শোনাবো, দেখাবো, তারপরে প্রীতম তোমার কাছে যাব। ভোটার লিস্ট, খেলা নাম্বার 2, মানুষের সাথে যোগাযোগ করে বাড়ি বাড়ি গিয়ে সংযোগ স্থাপন করা। খেলা নাম্বার 3, সংগঠনকে শক্তিশালী করা, এলাকা এলাকায় কারা আসছে নজর রাখা, এলাকায় যাতে কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে, নানা রকম আমদানি রপ্তানি হচ্ছে সেটা যাতে না হয় নজর রাখা, কোনো দাঙ্গা যাতে না হয় নজর রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে নজর রাখা, কোনো মানুষের উপর কোনো অত্যাচার না হয় নজর রাখা। আর খেলা নম্বর 4, বিজেপির হবে হার, মাথায় থাকবে। আচ্ছা, এই দাবি নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বা তৃণমূল কংগ্রেস বলছে, প্রীতম তুমি হাসছো, কটাক্ষের হাসি আসছো। এর আগেও তো 2021, 2024-এ দেখা গেছে তোমাদের রেজাল্টের অবস্থা। দেখো, ডেমোক্রেসিতে কেউ দল জিতবে কেউ দল হারবে, সেটা স্বাভাবিক কথা। কিন্তু কথাটা হচ্ছে যে সেখানটায় নিজের কনস্টিটিউশনটাকে না মানবো, গিয়ে অ্যাসেম্বলি ভাঙচুর করে দেবো। এবং আজকে মমতা ব্যানার্জি বুঝতে পারছেন যে উনি হারতে চলেছেন। তার কারণ হচ্ছে আজকে সমস্ত হিন্দু বাঙালি একত্রিত হয়েছেন। কিন্তু মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন দেখেই আবল তাবল বকতে শুরু করে দিয়েছেন। উনি বুঝতে পারছেন না আমরা পলিটিক্সটাকে সেবা হিসাবে দেখি আর উনি খেলা হিসাবে দেখেন। আমরা মানুষের জন্য কাজ করার তুমি এতক্ষণ তৃণমূলের মুখপাত্র ছিল না, তুমি বারবার আমাকে কেটেছো, এখন তৃণমূলের মুখপাত্র আছো, আমারটা শেষ করতে দেবো, তারপর তুমি বলো না। তুমি এতক্ষণ মেনে নিয়েছি তুমি তৃণমূলের মুখপাত্র কাজ করেছো, তুমি এখনো বলে যাচ্ছ বারবার। আমায় বলার পর রতন দা বলুক না, অসুবিধা নেই। আমি প্রশ্ন করতে পারি না, আমি প্রশ্ন করছি একটা। হ্যাঁ, তুমি প্রশ্নটা করো, একটা করে জবাব দিই, বলো প্রশ্ন বলো। আমি বলছি কোন দাবির ওপর ভিত্তি করে বলছো যে তৃণমূল কংগ্রেস হারবে, ভয় পেয়েছেন? হ্যাঁ, এবার বলি। নিশ্চয়ই, বলো। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে জনৈক অভিষেক ব্যানার্জির কথা সিবিআই চার্জশিটে দেওয়া হয়েছে। তারটা সেই জনৈক অভিষেক ব্যানার্জি যে এমপি অভিষেক ব্যানার্জি এবং ভাইপো অভিষেক ব্যানার্জি, সেটা কে প্রমাণ করেছে? অভিষেক ব্যানার্জি নিজেই প্রমাণ করেছে এবং অভিষেক ব্যানার্জি লয়ার প্রমাণ করে দিয়েছেন যে তিনি অভিষেক ব্যানার্জি যিনি চাকরি চুরি করেছিলেন এবং চাকরি চুরি করে যে চুরির চাকরি দেওয়ার মান্যতা দেওয়ার জন্য সুপার নিউমেরিক কে তৈরি করেছিলেন? মুখ্যমন্ত্রী তৈরি করেছিলেন। মহাকুম্ভকে মৃত্যু কুম্ভকে বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন। আজকে সরস্বতী পুজোকে মুখ্যমন্ত্রীর শেষ করতে দাও। মুখ্যমন্ত্রীর কলেজে সরস্বতী পুজো করতে গেলে কোর্টে যেতে হয় এবং প্রত্যেকটা জায়গায় পুলিশ পাহারা দিয়ে সরস্বতী পুজো করতে হয়। দুর্গা পুজো, সরস্বতী পুজো, কালী পুজো পরপর পুজো হয়ে গেছে। একটা হিন্দু ধর্মীয় অনুষ্ঠান একদম ঠিকঠাক করে কেটেছে পশ্চিমবঙ্গে? তুমি বুকে হাত দিয়ে বলতে পারবে? প্রত্যেকটা জায়গায় ভাঙা হয়েছে মূর্তি, প্রত্যেক জায়গায় প্যান্ডেল জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা কি দেখেছি? খেয়ে দিয়ে গিয়ে ঈদের মঞ্চে, ঈদের তোমার ঈদগাহতে গিয়ে তোমার সেখানে গিয়ে বলেছে আমাদের ভোট চাই। কে বলেছেন? মুখ্যমন্ত্রী বলেছে। কে তোমার চাকরি চুরি করেছে? মুখ্যমন্ত্রী দল চুরি করেছে। কে রেশন চুরি করেছে? মুখ্যমন্ত্রী দল চুরি করেছে। কে চাকরি চুরি করেছে? কে বাড়ি চুরি করেছে? সবটা মুখ্যমন্ত্রী করেছে। সুতরাং এগুলো দেখার পরে আজকে মুখ্যমন্ত্রী ভুয়া ভোটারের তুলনা করছেন। সেই ভুয়া ভোটার গুলো করার দায়িত্ব মুখ্যমন্ত্রী, এবং আমরা যে ডিলিশনের জন্য ইলেকশন কমিশনকে দিয়েছি সেটা মুখ্যমন্ত্রী দেখে ভয় পেয়ে গেছেন। সেই জন্য আগে থেকে বলে রাখছেন, এগুলো দেখেই মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছেন, তিনি হাঁটতে চলেছেন। এটা দেখার পরে এগুলো আবার বলতে শুরু করে দিয়েছেন। এবং এই খেলা হবে বলছেন, একটা লাইন বলে তুমি বলো, এই খেলা হবে বলে অলরেডি শুরু করে দিয়েছে। যেই খেলা হবে বলাটা শেষ করেছে তখনই গিয়ে অখিলগিরি পেটাতে শুরু করে দিয়েছে। কাকে? তোমার যে সহচর্য, তোমার যে সেম কাজ করো সেই সাংবাদিকদের। আজকেই দেখেছি সেই সাংবাদিকদের গায়ে হাত তুলে দিয়েছে। এই হচ্ছে খেলা হবে, এই হচ্ছে তৃণমূলের খেলা হবে। রতনদা ভয় পাচ্ছে। আমি অঞ্জন ভাই তোমায় একটা কথা বলি, তুমি একটু ওকে চুপ করতে বলো। প্রশ্ন হচ্ছে একটা নির্বাচনে একটা নির্বাচনে জিততে গেলে পশ্চিমবাংলায় মুখের কথায় নির্বাচন জেতা যাবে না। মানুষের পাশে থাকতে হবে, মানুষের পাশে, তার সুখ দুঃখে পাশে থাকতে হবে।
তাকে সরকারি পরিষেবা পৌঁছে দিতে হবে। 1, 2, তুমি বুকে হাত দিয়ে বলো তো পশ্চিম বাংলার কটা জেলায় সমস্ত জায়গায় তুমি বুথে এজেন্ট দিতে পারবে? বাংলার নির্বাচন অন্য নির্বাচনের মতো নয়, বুথে এজেন্ট দিতে হবে, ভোটারদের পাশে সারা বছর থাকতে হবে, ভোটারদের উজ্জীবিত করে তাদেরকে ভোট দিতে হবে। এভরিথিং উই ডু ইট এভরিডে। কিন্তু এটা জানো ওদের, আরে ভাই ওদের ইলেকশন কমিশন ভোট করে, প্যারামিলিটারি ওরা আনে, যেখানে বলে সেখানে আনে। এই তো সেদিন কোঅপারেটিভ নির্বাচনেও তো শুভেন্দু অধিকারী নিয়ে এসেছিলেন প্যারামিলিটারি, জিততে পেরেছে সেখানে। সুতরাং জিততে গেলে যে স্ট্রেংথ দরকার, তুমি বাস্তবটা শুনে নাও আমাদের কাছ থেকে। বাস্তবটা এই, জিততে গেলে বুথে বুথে যে লড়াই দেওয়া দরকার, বুকে হাত দিয়ে বলুক সারা পশ্চিমবাংলার 50% বুথে বিজেপি এজেন্ট দিতে পারবে না, যেটা তো কোন দূরের কথা। আর ওই ধরনের কথা বলো না। পশ্চিমবাংলার হিন্দুরা এরকম নয়। পশ্চিমবাংলার একটা ট্রেন্ড আছে, একটা কালচার আছে, একটা হেরিটেজ আছে। তারা তাদের ভোট বিচার বিবেচনা করে হিন্দু মুসলিম সবাই তাদের ভোট কাস্ট করে। তুমি তোমার সাংগঠনিক দুর্বলতা থেকে বেরোবার জন্য এই বিভিন্ন মিডিয়ায় তোমরা এইসব হাওয়া তুলে দাও। অনেক হাওয়া তুলেছো, 21-এ তুলেছিলে, 24-এ তুলেছিলে। বাস্তবটা এটাই যে তোমরা যখন ময়দানে লড়াই শুরু হবে তোমাদের খুঁজে পাওয়া যাবে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কথাগুলো বলেছেন সেগুলো পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিয়েছেন যে আমাদের প্রত্যেককে মানুষের পাশে থাকতে হবে। আর বিজেপির যে কূটকৌশল, বিজেপি কোনোদিন পশ্চিম বাংলায় তৃণমূলের সাথে এটে ওঠার ক্ষমতাও নেই, ওটা আমরা হিসাবেও ধরি না, পরিষ্কার কথা। আর সরস্বতী পুজো শোনো, একটা ব্যতিক্রমী ঘটনায় এক জায়গায় পুলিশ দিয়ে হয়েছে। তুমি বলো কত হাজার সরস্বতী পুজো হয়েছে আর ক জায়গায় তুমি পুলিশ দিয়েছো? কেন সব মিথ্যে কথা বলো? এই মিথ্যে কথা যত বলবে তুমি মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। যারা পাড়ায় পুজো করছে তোমার কথা শুনে তারা হাসছে যে কই আমরা তো পুজো করলাম, এত হাজার পুজো হলো, কোথাও গন্ডগোল হয়নি। কোনো একটা কলেজে কোনো কে আগে করবে কে পরে করবে, কোন জায়গায় পুজোটা হবে, এই নিয়ে ডিফারেন্স অফ অপিনিয়ন ছিল, কোর্টের নির্দেশে পুলিশ হয়েছে, এটা ঠিক। আচ্ছা নদিয়া কিন্তু ওয়ান বিয়ারিং একটা এক্সেপশন, নদিয়াতে কেন এরকম হলো? নদিয়াতে কেন সেফ দিতে হলো? কেন মূর্তি ভাঙা হলো? কোথায় হয়? বাংলাদেশে কেন এরকম হচ্ছে? আসলে তুমি পলিটিক্যাল ডিবেট করতে এসছো, তুমি পলিটিক্যাল ডিবেট করতে এসছো, পলিটিক্যালি কথা বলো। এইগুলো স্ট্রে ইনসিডেন্ট দিয়ে তুমি প্রমাণ করতে পারবে না এগুলো হয় নাকি? এগুলো কোনোদিন হয়েছে? বাংলার হেরিটেজ কালচার, বাংলার পুজো হয়, বাংলায় পুজো হয়, বাংলায় কার্নিভাল হয়। যে বিজেপি বহিরাগত নিয়ে এসে বহিরাগতদের দিয়ে এখানে বাংলা দখলের চেষ্টা করে। আজকেও বিজেপি আউটসাইডার নিয়ে এসে বাংলা দখল করার চেষ্টা করছে। এই অভিযোগও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের ওই তৃণমূল কর্মী নেতাদের সভা থেকে, সমাবেশ থেকে। আমি দেখাবো, বাংলা বহিরাগতদের সম্মান জানায়, অতিথি হিসেবে বরণ করবে, কিন্তু বহিরাগতদের বাংলা দখল করতে দেবে না। এটা মাথায় রাখবেন, এটা বাংলা দখল করার খেলা। প্রীতম, ভুয়ো ভোটারকে নিয়ে এসছেন, ভোটার লিস্টে কারা ইনক্লুড হয়েছে? আমার নাম প্রীতম, আমার নাম আরে ভোট চুরির মতো সময়টা চুরি করো না। হ্যাঁ, বলছি যে এই মমতা ব্যানার্জি ভাষণ দেওয়ার আগে কে কে যেন ভাষণ দিয়েছে? ইউসুফ পাঠান কোথাকার যেন, কীর্তি আজাদ কোথাকার যেন, সাগরিকাদি কোথাকার যেন। আসলে মুশকিলটা হচ্ছে মমতা ব্যানার্জি যা বলেন মিথ্যা কথা বলেন, আবার প্রমাণিত তোমার কথা। এবং আরেকটা কথা, আজকে অভিষেক ব্যানার্জি বলেছেন না তোমাদেরকে আক্রমণ করেছে অয়নদা, জানি না তোমাদের সেটা গায়ে লেগেছে কিনা, আমাদের গায়ে লেগেছে। তোমরা কার কলকে খাও? তোমরা নাকি কলকে টলকে খেয়ে বলেছো ও নাকি অন্য কোথাও দলে টলে চলে যাবে। আমি তো কোথাও দেখিনি, কোন মিডিয়াতে দেখিয়েছে? আমরা এরকম উচ্ছিষ্ট, তোমার চোর, দাঙ্গাবাজ, এরকম অভদ্র, অশিক্ষিত, যে নিজের সার্টিফিকেটটাও জাল, সে আগে MBA বলতো ওর পিসির মতো জর্জিয়া ইউনিভার্সিটি থেকে,
সেটাও দেখা ব্যক্তিগত যাচ্ছে যে আক্রমণ না করলেই না ভালো, না ব্যক্তিগত আক্রমণ করছে, আমি না সেটাই করলেই বলছি। ভালো। আরে একটা Political ব্যক্তিগত যখন লোক ঠিকঠাক হলে সে বিজেপিতে আসে, আমরা ভুলভাল লোককে বিজেপিতে নিই না। তো কিন্তু কোনো তোমরা politics তোমরা এর এটা উনি নিয়ম। বলেছে যে তোমরা নাকি কলকে খেয়েছো, তোমরা কার কলকে খেয়েছো এটা উত্তর তো তোমাদের দিতে হবে, আমরা তো দেখিনি কোথাও। তো কার কলকে টলকে খেয়েছো তুমি বলো। আর বলছেন না, এই তোমাকে বললাম তো বহিরাগত একটা একটা করে নাম আমি বলে দিলাম, ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, সাগরিকা ঘোষ, এরা কোথাকার বহিরাগত, কোন বহিরাগত? আর যেই ভোটারদের কথা বলা হচ্ছে, মমতা ব্যানার্জি বাংলার মানুষদের অপমান করছে, বাংলার মানুষদের বলে যাচ্ছে ও বহিরাগত। মমতা ব্যানার্জি যে অপমানটা করছে, যে কেন, তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিকে এনে ভোটার করে, এখানে বাংলাদেশে অনুপ্রবেশকারীকে আসেন, অনুপ্রবেশকারীকে ভোটার করে, এবং বাংলাদেশের টেররিস্ট অর্গানাইজেশন সিমি ব্যান্ড টেররিস্ট অর্গানাইজেশন সিমি তার সদস্যকে লোক আপনার রাজ্যসভায় পাঠায়। এটা হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি টেররিস্টদের রাজ্যসভায় পাঠায়। মমতা ব্যানার্জি এই হচ্ছে বহিরাগত। এইভাবে যারা বাঙালি অস্মিতাকে মমতা ব্যানার্জি অপমান করে চলেছে, এটা ভোটাররা এবার জবাব দেবে। তুমি কেন ফালতু কথা বলছো? রতনদার কাছে আসবো। আমরা কলকে খেয়েছি কি খাইনি, বা আমরা কোন খবর কোথা থেকে করি, একদম সাংবিধানিক ভাবে আমরা জবাব দিতে বাধ্য নই। তবে ধন্যবাদ প্রীতমকে, যে আমাদের গায়ে লেগেছে কিনা জানি না, ওদের গায়ে লেগেছে, সহমর্মী হওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি রতনদার কাছে আসবো। সাগরিকা ঘোষ, ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, এদের সঙ্গে অমিত শাহ, নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ, এদের পার্থক্য কি? এরা যদি এখানে প্রচার করতে আসেন তাহলে বহিরাগত বলা হবে কেন? শুধু প্রচার না, এখানকার আমাদের রিপ্রেজেন্টেটিভ আমি যেটা বহিরাগত, আচ্ছা নরেন্দ্র মোদী, ইমরান হাসানকে রতনদাকে জিজ্ঞেস করো, ইমরান হাসান যাকে পাঠিয়েছিল সিমি অর্গানাইজেশনের মেম্বার, টেররিস্ট অর্গানাইজেশনের ব্যান্ড টেররিস্ট অর্গানাইজেশনের মেম্বার ইমরান হাসানকে যাকে রাজ্যসভা পাঠিয়েছিল, উনি কে, তাকে জবাব দিতে হবে রতনদাকে। যারা বাইরে থেকে এসে বাংলার কালচারকে ছোট করে, যারা বাঙালিকে উদ্দেশ্য করে আজে বাজে কথা বলে, মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে যারা আজে বাজে কথা বলে, কালচারকে হিট করে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বহিরাগত বলেছে। ওকে, বেশ। আমাদের অনেক সময় নেই, সেই কারণে বাধ্য হলাম, কারণ আজকে পরিষ্কার হয়ে গেল। প্রীতম, আমি আসবো, আবার আরো সময় পাবো, আরো দিন পাবো আলোচনা